জামাত ইসলাম কি আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা করছে? এটি বলার উদ্দেশ্য হচ্ছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গতকালকে বলেছেন ইলেকশন শঙ্কামুক্ত হবে কি না সে নিয়ে তাদের সংশয় আছে এবং এটা তারা ইলেকশন কমিশনকে জানিয়েছে। যদি তারা পদক্ষেপ ঠিক মতন না নেয় তাহলে জাতিকে জানিয়ে দেবে। আরেকটি গণমাধ্যমে দেখলাম তারা বলছে ইলেকশন যদি কেউ ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে এত বড় একটা অন্যায় তারা ধরে নিচ্ছে ঘটছে, সেক্ষেত্রে জাতির সামনে ওইটা উন্মুক্ত করতে তাদের সমস্যা কোথায়? এইটা কেন তাদেরকে অপেক্ষা করতে হবে যে ইলেকশন কমিশন ওইটার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেবে কি না? আমাদের অ্যাজ এ ভোটার আমাদের তো রাইট আছে, কেউ যদি অন্যায় কিছু করে এবং জামাতে ইসলাম যদি এই বিষয়ে ওভার কনফিডেন্ট হয় যে তাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, সেক্ষেত্রে এটা জাতির সামনে উন্মুক্ত করার জন্য বাধাটা কোথায়? কেন ইলেকশন কমিশন পর্যন্তই এটা নিয়ে তাকে যেতে হবে? ইলেকশনের রাজনৈতিক দলের যেই রাজনৈতিক সংঘাত বা যেই কম্পিটিশন আছে, তাতে এই কম্পিটিশনের তো মূল মন্ত্র হওয়া উচিত কেউ অন্যায় করলে সেটা জাতির সামনে প্রকাশিত করা। এটাতে তো অন্যায়ের কিছু নাই, এইটা তো অবভিয়াস একটা ফেনোমেনন হওয়ার কথা ছিল। কিন্তু এইটা কেন ইলেকশন কমিশন পর্যন্ত আটকে আছে এবং তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে তারা এটা জানাবে। আগে তারেক রহমান সাহেব আসার আগে জামাতে ইসলাম সার্বক্ষণিকই বলতো যে একে দেখেছেন ওকে দেখেছেন, এবার আমাদেরকে দেখুন। আবার এরকম কথাও আছে, চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত দলের সাথে না থেকে এবার সব সৎ মানুষের একটি পার্টিকে ভোট দেওয়া হোক, যারা ইসলামের শাসন কায়েম করবে। অবশ্যই তারা জামাতে ইসলাম, দলের নামই হচ্ছে জামাতে ইসলাম, কিন্তু ন্যায় এবং সাম্যের কথাই তারা বারবার বলেছেন এবং তাদের ভিতরে কোনো অসততা নাই এবং তাদের আগেও যেই কয়জন মন্ত্রী বা এমপি ছিল তাদের বিরুদ্ধে অসৎ কর্মের কোনো কাহিনী খুঁজে পাওয়া যায় নাই, যেটা আমি ডিসএগ্রি করি না। এবং আমি মনে করি এইবার ইলেকশনে এমনভাবে করা উচিত যেখানে বিএনপি বা ওই দিকের যে কয়টা পার্টি আছে তারা 60% সিট পাক এবং জামাত ইসলাম সহ অন্যান্য যারা আছে তারা অ্যাটলিস্ট 40% সিট পাক। এটা আমার পার্সোনাল এটার কারণটা হচ্ছে, যদি জামাত ইসলামকে ধরেই নেই তারা আসলে ফাইন্যান্সিয়াল ফ্রডুলেন্ট করে না, তাহলে এমন একটা বিরোধী দল, স্ট্রং বিরোধী দল আমাদের সংসদে থাকা উচিত, যেখানে বিএনপির মতো দল থাকবে, যেখানে ফাইন্যান্সিয়াল ফ্রডুলেন্সের অনেক কাহিনী আছে। এইটাতে আসলে তর্ক করে কোনো লাভ নাই। কিন্তু প্রগতি আনতে গেলে ঠিক ইসলামী দল হিসাবে একটা দেশ যদি বাংলাদেশকে শাসন করে, আমার একটু মনে হয় সেক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের কাছ থেকে আমরা পিছিয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা আছে। যাই হোক, তো বিএনপি থাকুক, তাকে এমন একটা প্রতিদ্বন্দ্বী বা এমন একটা বিরোধী দল সংসদে অবস্থান করুক যারা যে কোনো কিছুতেই বিরোধিতা করতে পারবে এবং যেই ভয়েসটা অনেক লাউড হবে। বাংলাদেশে এর বাইরে যদি এই মুহূর্তে সংসদ যদি এরকম হয় যে পুরোটাই বিএনপির হয়ে গেছে, এটি বাংলাদেশের জন্য কোনোভাবেই উপকার বয়ে আনবে না, বরং তাদেরকে একটি দানবে পরিণত করতে পারে। আরেকটি কথা হচ্ছে, ধরে নেই বিএনপি পুরোপুরি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, তারেক রহমান সাহেব অনেক পলিশ অনেক কিছু, কিন্তু উনি কি আসলে পেরেছেন? ওনার তৃণমূল নেতাকর্মীদের সামলাইতে পারেন নাই, কিন্তু একটার পর একটাকে দল থেকে বের করে দিতে হচ্ছে। দল থেকে বের হয়ে যাওয়ার পরেও অন্যান্যরা কি ওখান থেকে কিছু শিখে নাই কিন্তু। সেই ক্ষেত্রে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই খারাপ। যাই হোক, জামাতে ইসলামের কে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে সবসময় ফাইন্যান্সিয়াল ফ্রডুলেন্টই একমাত্র ফ্রডুলেন্ট না। জাতির সাথে অনেকভাবে ফ্রডুলেন্ট করা যায়। আপনাদের কথাবার্তায় অনেকভাবেই জাতি পুরোপুরি বিভ্রান্ত। যেমন আপনাদের বেহেশতের টিকিট বিক্রি করা বিভ্রান্ত। আপনাদের আসলে দেশকে নিয়ে কি পরিকল্পনা, যেটা তারেক রহমান আসার পরে অনেক ধরনের কথা বলেছে, এই ধরনের আমি তেমন কিছু শুনতে পাই নাই। যদিও আপনাদের অনেক কথাবার্তাতে সব কিছুতেই হচ্ছে আপনারা সততার কথা দেখান। সব সময় সৎ দিয়ে দেশের উন্নয়ন হবে এমন কিন্তু কোনো কথা নাই। সতের সাথে একটা প্ল্যান থাকতে হবে, সেই প্ল্যানটা খুবই জরুরি। কিন্তু আপনাদের কথাবার্তার ধরন পাল্টে গেল তারেক রহমান সাহেব আসার পরে।
এই ভীতি নিয়ে যদি আপনারা ইলেকশনকেও পিছাইতে চান, এটা কিন্তু বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক, সুষ্ঠুভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা ভালো বাংলাদেশ আমরা দেখতে চাই এবং আপনাদের একটা বড় সংখ্যায় আমরা পার্লামেন্টে দেখতে চাই। আসসালামু আলাইকুম।